বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে রেজিস্ট্রি অফিসের সামনে আজ অস্বাভাবিক ভিড়। পরিবেশটা যেন অদ্ভুত রকমের টান টান উত্তেজনায় ভরা। সূর্য আর সোহাগ ভিতরে বসে আছে, দুজনের চোখে অনিশ্চয়তা, কিন্তু মনটা যেন কোথাও একটা আশা ধরে রেখেছে। ঠিক তখনই হঠাৎ দরজা জোরে ঠেলে ভিতরে ঢোকে ময়ূরাক্ষী। তার চোখ লাল, মুখে প্রচণ্ড রাগের ছাপ। ঢুকেই সে চিৎকার করে ওঠে, এই বিয়ে হবে না, আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেব না। সবাই একসাথে চমকে ওঠে, রেজিস্ট্রি অফিসের কর্মচারীরাও থমকে যায়। সোহাগ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, সে কিছুই বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। ময়ূরাক্ষী এগিয়ে এসে টেবিলের ওপর রাখা কাগজপত্রগুলো এলোমেলো করে দেয়। এই নাটক বন্ধ করো, এত বড় বিশ্বাসঘাতকতা করতে তোমাদের লজ্জা করল না? সোহাগ এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে জল চলে এসেছে, কিন্তু গলায় দৃঢ়তা। সে সূর্যের বাবার দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে একবারও জিজ্ঞেস করলেন না, কেন এমন করলেন? আমি কি এতটাই পর ছিলাম আপনার কাছে? সূর্যের বাবা লজ্জায় মাথা নিচু করে ফেলেন। কিছুক্ষণ চুপ থেকে তিনি সোহাগের সামনে হাত জোড় করেন। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, পরিস্থিতির চাপে আমি ঠিক বুঝতে পারিনি। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ। সোহাগের চুপ থেকে তখন টপ টপ করে জল পড়ছে। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, ক্ষমা তো করে দিলাম, কিন্তু বিশ্বাসটা আর ফিরবে কি? এর মধ্যেই ময়ূরাক্ষী আবার চিৎকার করে ওঠে, এই নাটক আমি আর সহ্য করব না। সে হঠাৎ করে রেজিস্ট্রির কাগজটা হাতে তুলে নেয় এবং সবার সামনে ছিঁড়ে ফেলে। ছিঁড়ে ফেলা কাগজের টুকরোগুলো যেন বাতাসে উড়ে গিয়ে সবার সম্পর্কটাকেই ছিন্ন ভিন্ন করে দেয়। সোহাগ আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায়। সূর্য তার পেছনে যেতে চাইলে ময়ূরাক্ষী তার হাত চেপে ধরে। কোথায় যাচ্ছিস? ওই মেয়ের পিছনে? ওকে ভুলে যা, বাড়িতে চল। সূর্য রাবে ফেটে পড়ে, তুমি কি আমাকে আটকানোর? আমার জীবন, আমার সিদ্ধান্ত। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে শেষ পর্যন্ত সূর্য সোহাগকে খুঁজে বের করে তাকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে পৌঁছানোর পরও পরিবেশটা ঠান্ডা হয়নি। সোহাগ চুপচাপ বসে আছে। সূর্য তার পাশে এসে বসে বলে, আমি জানতাম না এমন হবে, বিশ্বাস করো, আমি কিছু লুকাতে চাইনি। সোহাগ শান্ত গলায় বলে, সবাই একই কথা বলে সূর্য, কিন্তু সত্যিটা লুকানোই ছিল। তাদের মধ্যে একের পর এক কথা চলতে থাকে, ভালোবাসা, অভিমান, বিশ্বাস আর ভাঙনের গল্প। এদিকে অন্যদিকে ময়ূরাক্ষী বাড়িতে ফিরে সংযুক্তার সঙ্গে দেখা করে। সংযুক্তা যেন আগুনে ঘি ঢালার মতো কথা বলতে শুরু করে, তুমি এত সহজে ছেড়ে দিলে? সোহাগ তো তোমার জায়গা দখল করে নেবে। ময়ূরাক্ষীর চোখে আবার আগুন জ্বলে ওঠে, না, যতদিন না ওই কাজের মেয়েটাকে এই বাড়ি থেকে বের করছি ততদিন আমার শান্তি নেই। সংযুক্তা মুচকি হেসে বলে, তাহলে শুরু করো, খেলা তো এখনো বাকি। অন্যদিকে সূর্যের বন্ধু আর তার স্ত্রী নিজেদের মধ্যে কথা বলছে। বন্ধু বলে, এত বড় অর্ডারটা আর না নিলেই ভালো হতো, আঙ্কেল তো বললই না যে আজ সোহাগ আর সূর্যের রেজিস্ট্রি হবে। বন্ধুর বউ চিন্তিত মুখে বলে, আমরা তো নতুন ব্যবসা শুরু করেছি, এখন যদি অর্ডার ক্যান্সেল করি তাহলে তো বদনাম হয়ে যাবে। ঠিক তখনই সে ফোনটা হাতে নিয়ে কারো নম্বরে কল করে। ফোন বেজে যায়, কিন্তু কেউ ধরে না। বন্ধু জিজ্ঞেস করে, কাকে ফোন করছো? সে একটু দুশ্চিন্তায় পড়ে বলে, সোহাগকে, কিন্তু ধরছে না। বন্ধু আবার বলে, হয়তো ব্যস্ত আছে। বন্ধুর বউ মাথা নাড়িয়ে বলে, না, আমার মনে হচ্ছে ও জেনে গেছে আমরা সব জানতাম, তাই হয়তো রাগ করেছে, আমাদের ফোন ধরছে না। ঘরের মধ্যে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। এদিকে সোহাগ নিজের ঘরে বসে আছে। ফোনটা বেজে চলেছে, কিন্তু সে ধরছে না। তার মনে হাজারটা প্রশ্ন। কার ওপর ভরসা করবে? কে সত্যি, কে মিথ্যে? তার চোখের সামনে ভেসে ওঠে রেজিস্ট্রি অফিসের সেই মুহূর্ত, ছিঁড়ে যাওয়া কাগজ, সূর্যের বাবার ক্ষমা চাওয়া আর ময়ূরাক্ষীর আগুন ঝরা চোখ। সূর্য দরজার বাইরে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। সে জানে এই সম্পর্কটাকে বাঁচাতে হলে এখনই সব ঠিক করতে হবে, কিন্তু ভিতরে যে ঝড় উঠেছে সেটা থামানো এত সহজ না। অন্যদিকে ময়ূরাক্ষী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলে, এই খেলাটা আমি জিতবই, সোহাগকে আমি ছাড়ব না। সংযুক্তা পাশে দাঁড়িয়ে হেসে বলে, তাহলে প্রস্তুত হও, কারণ এখন থেকেই আসল লড়াই শুরু। গল্পের প্রতিটি চরিত্র এখন নিজের নিজের জায়গা থেকে লড়াই করছে। কেউ ভালোবাসার জন্য, কেউ নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য, আবার কেউ প্রতিশোধের আগুনে পুড়ছে। রেজিস্ট্রির সেই ছিঁড়ে যাওয়া কাগজটা শুধু একটা বিয়ে ভাঙেনি, এটা অনেকগুলো সম্পর্কের ভিত নাড়িয়ে দিয়েছে। এখন দেখার,
শেষ পর্যন্ত কে জিতবে, ভালোবাসা নাকি ষড়যন্ত্র? রাতটা যেন আজ অদ্ভুতভাবে ভারী। চারদিকে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার মাঝেই যেন লুকিয়ে আছে অজস্র না বলা কথা, অগণিত কষ্ট। ঘরের ভেতর ম্লান আলো জ্বলছে। জানালার ফাঁক দিয়ে ঢোকা ঠান্ডা বাতাস পর্দাকে আলতো করে নড়াচ্ছে, কিন্তু সেই বাতাসও যেন কোনো স্বস্তি দিতে পারছে না। খাটের উপর শুয়ে আছে সূর্য, মুখটা একদিকে ঘোরানো, চোখ বন্ধ, কিন্তু তার ভেতরের অস্থিরতা বোঝা যাচ্ছে। পাশে টেবিলের উপর রাখা অর্ধেক খালি মদের বোতলটা যেন তার অস্থির মনটারই প্রতিচ্ছবি। মাঝে মাঝে সে গভীর শ্বাস নিচ্ছে, যেন কিছু বলতে চায়, কিন্তু শব্দগুলো গলায় আটকে যাচ্ছে। অন্যদিকে খাটের নিচে মাটির ওপর একটা পাতলা বালিশ পেতে শুয়ে আছে সোহাগ। তার চোখ দুটো লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু তার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। সে মুখ চেপে ধরে কাঁদছে, নিঃশব্দে। কারো যেন বিরক্ত না হয় সেই চেষ্টা নিয়ে, কিন্তু সেই কান্না থামছে না। কিছুক্ষণ পর সোহাগ খুব ধীরে, কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমি কি এতটাই অপ্রয়োজনীয় তোমার কাছে সূর্য? তার কণ্ঠে ভাঙা স্বপ্নের শব্দ, ভরসা হারানোর যন্ত্রণা। সূর্য সবই শুনছে। তার চোখ বন্ধ থাকলেও এই কথাগুলো তার বুকের ভেতর ঢেউ তুলছে, কিন্তু সে চুপ করে থাকে। হয়তো অহংকার, হয়তো অপরাধবোধ, কিছু একটা তাকে আটকে রাখে। সে কোনো উত্তর দেয় না। সোহাগ একটু অপেক্ষা করে, হয়তো একটা শব্দ, একটা উত্তর, একটা দৃষ্টির জন্য, কিন্তু কিছুই আসে না। তখন সে আবার মুখ চেপে ধরে কাঁদতে থাকে। তার মনে হয় সে যেন এই ঘরে থেকেও একা, সম্পূর্ণ একা। রাতটা এভাবেই কেটে যায়, একই ছাদের নিচে থেকেও দুজন মানুষের মধ্যে বিশাল দূরত্ব নিয়ে। ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকে, পাখির ডাক শোনা যায়, নতুন দিনের সূচনা হয়। কিন্তু সোহাগের জীবনে এই সকাল কোনো নতুন আশার বার্তা নিয়ে আসে না, বরং একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে আসে। সে ধীরে ধীরে উঠে বসে, চোখ ফুলে গেছে, মাথা ভারী, তবুও সে নিজেকে সামলায়। চারপাশে তাকায়, এই ঘর, এই মানুষ, সবকিছু যেন হঠাৎ করে অচেনা লাগে। সে চুপচাপ নিজের কাপড়গুলো গুছিয়ে নেয়, একবার সূর্যের দিকে তাকায়। সূর্য তখনও খাটে শুয়ে আছে, মুখ ফিরিয়ে। সোহাগের বুকটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে। সে চায় একবার সূর্য তাকে ডাকুক, বলুক যেও না, কিন্তু না, সবকিছু নীরব। শেষবারের মতো দরজার সামনে দাঁড়িয়ে সোহাগ একবার পিছনে তাকায়। তার চোখে জল, ঠোঁট কাঁপছে। তারপর ধীরে ধীরে দরজাটা খুলে বাইরে বেরিয়ে যায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত শরীর আর ভাঙা মন নিয়ে সোহাগ পৌঁছে যায় তার নিজের গ্রামের বাড়িতে। গ্রামের সেই চেনা পরিবেশ, কাঁচা রাস্তা, সবুজ গাছপালা, পাখির ডাক, সবই আগের মতো আছে। কিন্তু সোহাগের ভেতরের পৃথিবীটা আর আগের মতো নেই। বাড়ির উঠোনে পা রাখতেই তার মনে পড়ে ছোটবেলার স্মৃতি। এই উঠোনে কত খেলাধুলা, কত হাসি আনন্দ। আজ সেই একই জায়গায় দাঁড়িয়ে তার চোখে শুধু জল। দরজার কাছে দাঁড়িয়ে আছে তার ঠাম্মি। বয়সের ছাপ মুখে পড়েছে, কিন্তু চোখে এখনও সেই আগের মায়া। ঠাম্মি সোহাগকে দেখেই খুশিতে বলে ওঠে, আরে আমার বড় দিদি ভাই, আয় আয় মা। তারপর চারপাশে তাকিয়ে হেসে বলে, নাদ জামাই কোথায় রে, ওকে তো দেখছি না। এই কথাটা শুনতেই সোহাগের বুকটা কেঁপে ওঠে। তার মুখের হাসি মিলিয়ে যায়, চোখে আবার জল ভরে ওঠে। সে ধীরে ধীরে মাথা নিচু করে বলে, না ঠাম্মি, তোমার নাত জামাই আসেনি। ঠাম্মি একটু থমকে যায়। তার অভিজ্ঞ চোখে কিছু একটা অস্বাভাবিক ধরা পড়ে। সে এগিয়ে এসে সোহাগের মুখটা তুলে ধরে। চোখ লাল, মুখ শুকনো, সবকিছুই বলে দিচ্ছে ভেতরে অনেক কিছু ভেঙে গেছে। ঠাম্মি নরম গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন? এই প্রশ্নটা যেন সোহাগের সব বাঁধ ভেঙে দেয়। সে দৌড়ে গিয়ে ঠাম্মির বুকে মুখ গুজে দেয় আর হাউমাউ করে কেঁদে ওঠে, ঠাম্মি, আমি আর পারছি না। ঠাম্মি তাকে শক্ত করে জড়িয়ে ধরে, তার হাত আলতো করে সোহাগের মাথায় বুলিয়ে দেয়। কাঁদিস না মা, বল কি হয়েছে? সোহাগ কান্নার মাঝেই বলতে শুরু করে, ওরা ওরা আমাকে জোর করে বিয়ে করিয়েছে, আমার কোনো মতামত কেউ নেয়নি। ও থামে, শ্বাস নেয়, তারপর আবার বলে, আমি ভাবছিলাম সূর্য অন্তত আমার পাশে দাঁড়াবে, কিন্তু সেও কিছু বলেনি, একবারও না। ঠাম্মির চোখ ভিজে ওঠে। সে চুপচাপ শুনতে থাকে। সোহাগ আবার বলে,
কাল রাতে সে মদ খেয়ে খাটে শুয়েছিল আর আমি নিচে পড়ে কাঁদছিলাম। একবারও সে আমার দিকে তাকায়নি। তার গলা আটকে যায়। আমি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেলাম ঠাম্মি? এই প্রশ্নে ঠাম্মির বুক কেঁপে ওঠে। সে সোহাগকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। না মা, তুই কখনোই অপ্রয়োজনীয় না, তুই আমার সব। ঠাম্মির কণ্ঠে এবার দৃঢ়তা আসে। যারা তোকে কষ্ট দিয়েছে তাদের আমি ছাড়ব না। সোহাগ একটু ভয় পায়। না ঠাম্মি, তুমি কিছু করো না, আমি আর ঝামেলা চাই না। ঠাম্মি তার মুখটা তুলে ধরে বলে, চুপ কর, তুই এত কষ্ট পেয়েছিস আর আমি চুপ করে থাকব? এটা কখনোই হবে না। তার চোখে এখন কঠোর সিদ্ধান্তের ছাপ। আমি সব জানব, সব বুঝব, তারপর ঠিক করব কি করতে হবে। সোহাগ চুপ করে যায়। তার মনে ভয়ে আছে, কষ্ট আছে, কিন্তু ঠাম্মির কথায় একটু ভরসাও জাগে। সন্ধ্যা নামে, আকাশে লাল আভা ছড়িয়ে পড়ে, পাখিরা নিড়ে পিড়িয়ে যায়। সোহাগ উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে হাজারো প্রশ্ন। সে কি ঠিক করেছে এখানে চলে এসে? সূর্য কি তাকে একবারও খুঁজবে? অন্যদিকে সূর্যের ঘর। সূর্য ঘরে ঢুকে দেখে সব কিছু ফাঁকা। মাটিতে পড়ে থাকা বালিশটা দেখে তার বুকটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে সোহাগ চলে গেছে। তার ভেতরে হঠাৎ করে একটা শূন্যতা তৈরি হয়, যেটা সে আগে বুঝতে পারেনি। সে ধীরে ধীরে বসে পড়ে, মাথায় হাত দেয়। আমি কি ভুল করলাম? তার মনে পড়ে সোহাগের সেই কথাটা, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? এই শব্দগুলো তাকে ভেতর থেকে নাড়া দেয়। এদিকে গ্রামের বাড়িতে বসে সোহাগ আকাশের দিকে তাকিয়ে থাকে। তার চোখে এখনও জল, কিন্তু সেই জলের ভেতরেই একটা নতুন শক্তি জন্ম নিচ্ছে। সে মনে মনে বলে, আমি আর ভাঙব না, আর কাউকে আমাকে ভাঙতে দেব না। তবুও তার মনের গভীরে কোথাও একটা আশা রয়ে যায়, হয়তো একদিন সূর্য সব বুঝবে, হয়তো একদিন সে ফিরে আসবে।